চলে এসেছে বিটকয়েনের মধ্যে একটা বড় ক্র্যাশ এবং অল্ট কয়েনগুলোর অবস্থা আরও দুর্বিষহ। এবার এটার মেন কারণ হিসেবে অনেকেই ট্রাম্পের নতুন ইম্পোজ করা ইউরোপিয়ান ইউনিয়নের ওপর 10% ট্যারিফ হাইককে দোষারোপ করছে। বাট এর পেছনে কিন্তু অন্যরকম কারণও আছে, কারণ শুধুমাত্র ট্যারিফ ইম্পোজের কারণে বিটকয়েনের প্রাইস কিন্তু এক ঝটকায় এতটা প্লামেট করবে না। সো মেন রিজনটা কি, আজকের ভিডিওতে সেটাই কভার করার চেষ্টা করব। ইন ফিউচার বিটকয়েনের প্রাইস বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাবো সেই বিষয়ে ক্লিয়ার কাট একটা জবাব দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা মেবি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তো লাস্ট অবধি দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট, সিগন্যাল, আপডেট একদম রিয়েল টাইমে পাবলিশ করা হয়। প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমাদের অথেন্টিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। তো ভিডিওর ফার্স্টেই S&P 500 এর ইন্ডেক্সের চার্ট দিয়ে শুরু করা যাক। আগের দিনই দেখিয়েছিলাম বেশ খানিকটা ডাউন ট্রেন্ড যাওয়ার পর আপ ট্রেন্ড হয়েছে, এবং তারপর কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে খানিকটা হলেও প্লামেট হয়েছে। বাট এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটকে রিফ্লেক্ট করছে না, কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে মারাত্মক একটা প্লামেট এসছে। এবার দেখুন, এটা স্টক মার্কেটের মধ্যে অত বড় প্লামেট আমরা এক্সপেক্ট করতে পারি না, ছোটোখাটো পড়বে। বাট আগের দিন বলেছিলাম যে ইউএস স্টক মার্কেট বা S&P 500 ইন্ডেক্সের চার্ট ইজ কোরিলেটেড উইথ ক্রিপ্টো মার্কেট। সো এখানে একটা ফল আমরা দেখতে পাচ্ছি, এবং তার প্রতিফলন কিন্তু ক্রিপ্টো মার্কেটে একটা বড়সড় আকারে দেখতে পাচ্ছি। এ বাদেও একটু যদি DXY বা ডলার কারেন্সি ইন্ডেক্সের চার্টে চলে আসি, তাহলে কিন্তু এখানে একটা অন্য জিনিস আমাদের চোখে পড়বে। মেবি এক সপ্তাহ আগে কভার করেছিলাম ডলার কারেন্সি ইন্ডেক্স 100 পয়েন্ট টাচ করতে পারে, এরকম কিছু একটা বলেছিলাম। তো আজকে যদি একটু আপনাদেরকে 1 উইকের ডাটাটা খুলে দেখায়, তাহলে এখানে দুটো মুভিং অ্যাভারেজ বা সিম্পল মুভিং অ্যাভারেজ একদম নির্দিষ্ট করে বললে তাদের কম্বিনেশন ইউজ হয়েছে 20 আর 40, এবং এখানে দেখুন 20-40 কিন্তু ক্রসওভার হয়ে গেছে। প্রিভিয়াসলি সেম জিনিস DXY এর চার্টে বা ডলার কারেন্সি ইন্ডেক্সের চার্টে 2021 সালে দেখেছিলাম, একটা ডাউন ট্রেন্ডের পর আপ ট্রেন্ড। এবার ডলার কারেন্সি ইন্ডেক্স জিনিসটা কি, যারা জানে না তাদের উদ্দেশ্যে একদম শর্ট ফর্মে বলে রাখি, কারণ প্রতিটা ভিডিওতেই কভার করা হয়। ডলার কারেন্সি ইন্ডেক্স যত বাড়বে তত ডলার শক্তিশালী হবে। কাদের পরিপ্রেক্ষিতে? পৃথিবীতে যত নামি দামি কারেন্সি আছে, জাস্ট লাইক ইউরো, জাপানিজ ইয়েন, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রনা অ্যান্ড সুইস ফ্র্যাঙ্ক, এই যে 7টা কারেন্সির নাম নিলাম, এদের তুলনায় বা এই কারেন্সিগুলোর তুলনায় ডলার যত মজবুত হবে তত এর ইন্ডেক্স আপসাইড যাবে, যত কমজোর হবে তত এই ইন্ডেক্সের চার্ট নিচের দিকে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যাট প্রেজেন্ট যেহেতু একটা ক্রস ওভার হয়েছে, এবং আগের দিনও কভার করেছিলাম 100 পয়েন্টস অবধি ইজিলি উঠতে পারে, এবং এই জিনিসটা ক্রিপ্টো মার্কেটের সাথে কিন্তু পুরোপুরি ইনভার্সলি কোরিলেটেড। অর্থাৎ DXY যদি বাড়ে ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্লামেট আসবে, DXY যদি পড়ে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা স্টেডি একটা গ্রোথ দেখতে পাই, এবং এটা কিন্তু হিস্টোরিক্যালি ফলো হয়ে এসছে, সেই জন্য এটা একটা নিয়ম। তো এখন দেখা যাচ্ছে সেম 2021 সালের রিপিটেশন এখন হয়েছে, এবং এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়েছে এটা কিন্তু একটা ঘোস্ট ফিড ধরে চলতে পারেন। অ্যাট প্রেজেন্ট 99%-এর কাছাকাছি পড়ে আছে, এবং যে অবস্থা সেখান থেকে ইজিলি কিন্তু 105-106 পয়েন্টের কাছাকাছি টাচ করতে পারে। অর্থাৎ ইন ফিউচার এটা বাড়তে পারে, এবং এটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে ক্রিপ্টো মার্কেটে কিন্তু প্লামেট আসতেই পারে। এবার এই যে কারণগুলো হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ টেকনিক্যালিটি ওরিয়েন্টেড কারণ। ফান্ডামেন্টালি বা গ্লোবাল প্রেক্ষাপট নিয়েও আমি আলোচনা করবো আজকের ভিডিওতে। সো ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। এখনো যারা দেখছেন লাইক করেনি, অবশ্যই লাইক করে দিতে পারেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, এবার একটু যদি বিটকয়েনের চার্টে টেকনিক্যালি ওরিয়েন্টেড অ্যানালিসিস আমি দেওয়ার চেষ্টা করি, তাহলে ওভারঅল উইকলি চার্টে আমরা ঠিক 1-1.5 মাস আগে যেখানে পড়েছিলাম এখনও ঠিক সেম জায়গায় পড়ে, এবং ডেলি রিপিট করে আসছি। ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছি, এবং সুপার ট্রেন্ড কিন্তু আমাদেরকে সেটা ইন্ডিকেট করছে। বাট একটু যদি ডেলি চার্টে শিফট হয়ে যায় এবং ফিভ রিট্রেসমেন্টটা দেখি, তাহলে কিন্তু এখানে গ্যারাকল হয়ে গেছে। আগের দিন বেশ ভালোভাবে বলেছিলাম $94,500 কাছাকাছি যদি এসে একটা ঠিকঠাক রিটেস্ট নেয়, তারপর কিন্তু বাড়তে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছিলাম, আপনারা একটু রিকল করে দেখুন, যে ফাইন্যান্সিয়াল মার্কেটে যা কিছু হতে পারে, দুটো পসিবিলিটি আছে। একটা পসিবিলিটি এটাও আছে যে 94,500 ব্রেক করে গেলে কিন্তু ইন ফিউচার লিকুইডেশন হিট ম্যাপ অনুযায়ী 89,000 বা $90,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস ইজিলি পৌঁছে যেতে পারে। এবং অ্যাট প্রেজেন্ট আজকে সকালেই 4-5 ঘন্টা আগে আমি যখন ভিডিওটা বানাচ্ছি,
এখানে কিন্তু এক ঝটকায় ব্রেক করে গেছে। এবার এর পেছনে অনেক জিও পলিটিক্যাল কারণ আছে, সেই বিষয়ে আমি আসবো, বাট টেকনিক্যালি ওরিয়েন্টেড এখন কি করা উচিত। এখানে দেখুন ফিব রিট্রেসমেন্টের যে গোল্ডেন লেভেল 0.618, যেটাকে একটা শক্তিশালী সাপোর্ট হিসেবে ধরা হয়, সেটা কিন্তু এক ঝটকায় ব্রেক হয়েছে। অর্থাৎ 94,500 এক ঝটকায় ব্রেক হয়েছে। এত তাড়াতাড়ি রিভার্সাল মারা বিটকয়েনের জন্য আমার মতে পসিবল হবে না। ঠিক আছে, তো এখান থেকে কি হতে পারে, দুটো সম্ভাবনা দাঁড়ায়। এক, মোটামুটি বিটকয়েনের প্রাইসকে $90,000 গন্ডির কাছাকাছি যেতে দেখতে পারেন, বা 89,000। ঠিক আছে, কারণ ওইখানে কিছু লিকুইডিটি গ্র্যাবিং ফেজ আছে। বাকি যেহেতু 0.618 থেকে 0.786 এই জোনে ঢুকে গেছে ফিব রিট্রেসমেন্টের, আবার দেখা যাবে যে বেশ কিছু কাল বা বেশ কিছু দিন এই পার্টিকুলার জোন, যেটা মোটামুটি 94,500 থেকে 85,600 অর্থাৎ $85,600 মধ্যে আছে, এখানে প্রাইস ঘোরাঘুরি করা। এবার আগের দিনের ভিডিওতে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন দেখিয়েছিলাম ওয়ান ডে চার্টে বিটকয়েনের মধ্যে হয়েছে, এবং এটাও বলেছিলাম যদি 94,500 এর কাছাকাছি রিটেস্ট হয়ে বাড়ে তাহলে খুব ভালো। আর রিটেস্ট হয়নি, ব্রেকডাউন করে গেছে। সো বুঝতেই পারছেন এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন কিন্তু পুরোপুরি অকার্যকরী হয়ে গেছে। এবার একটু লিকুইডেশন হিট ম্যাপটাও দেখে নেওয়া যাক। 2x এর ডাটা খুলে মোটামুটি এই পার্টিকুলার এলাকাতে 132-133 মিলিয়ন ডলারের কাছাকাছি লিকুইডেশন গ্র্যাব করেছে। এবার একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, না উপরে না তলায় ঠিকঠাক লিকুইডেশন আছে বা লিকুইডিটি গ্র্যাবিং কোনো ফেজ আছে। সো এটা দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি মার্কেটে এখন খুব বেশি হারে পজিশন ওপেন হচ্ছে না, প্রত্যেকেই ভয়ের মধ্যে আছে, এবং এই কারণের জন্য কিন্তু মার্কেট অনেক অংশে থিতিয়ে গেছে, কারণ ক্যাপিটাল ইনফ্লো হচ্ছেই না বলে চলে। তো একটু যদি তলার দিকে আমরা তাকাই, $89,000 কাছাকাছি, $87-88 মিলিয়ন কাছাকাছি কিছু লিকুইডেশন আছে। যদি মার্কেট ওই অবধি নাবে তাহলে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ কিছুদিন আগে থেকেই বলে আসছি। সো আপনারা একটু টার্গেট রাখুন যে ফিব রিট্রেসমেন্টের জোন অনুযায়ী মোটামুটি $90,000 কাছাকাছি তো নামবেই। সো ওই অবধি নামলে $89,000 কাছাকাছি কোনো একটা ক্যান্ডেলের উইক না চলে যাওয়ার কিছুটি নেই। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ফলো করতে হবে 89,000 বা $90,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস নামছে কিনা, আর যদি নামে তারপর কি হতে পারে তখন ফার্দার অ্যানালিসিস করা যাবে। ঠিক আছে, এবার আমরা একটু 3-ডে চার্টের মধ্যে চলে আসি। 3-ডে চার্টের মধ্যে কিন্তু আমি প্রিভিয়াসলি জানিয়েছিলাম যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে। এবার এই বুলিশ ডাইভারজেন্স এখনো কিন্তু কার্যকরী আছে, এটা কিন্তু এখনো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ফরমেশনের মতো অকার্যকরী হয়ে যায়নি। এবার এখানে দেখুন একটা পার্টিকুলার জায়গায় সাপোর্টের মতো পাচ্ছি। তো এখানে যদি আমি মেনেও নিই $90,000 কাছাকাছি নামলো একবার, দিয়ে একটা প্রপার সাপোর্ট এই 3-ডে চার্টে যে বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে তার মধ্যে পেলো, দিয়ে বাড়তে থাকলো, তো খুবই ভালো। আর 3-ডে চার্টের মধ্যেই যদি আমরা দেখতে পাই যে নামতে 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 89,000 বা $87,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস নেমে গেল, তো এই যে একটা আশার আলো ছিল, একটা বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছিল, হিডেন বুলিশ ডাইভারজেন্স, সেটাও কিন্তু অকার্যকরী হয়ে যাবে, এবং ওভারঅল যে ডাউন ট্রেন্ডের মধ্যেই আমরা আছি তার মধ্যেই থাকবো, এবং ধরে নিতে হবে প্রাইস কিন্তু এখন বাড়বে না। ঠিক আছে, এবার আমরা একটু 6 আওয়ার্সের চার্টে শিফট হয়ে যাচ্ছি। 6 আওয়ার্সের চার্টের মধ্যে দেখতে পাচ্ছি $94,000 কাছাকাছি যে মেন সাপোর্ট এরিয়াটা ছিল এক ঝটকায় ব্রেক করে গেছে। আগের দিনের অ্যানালিসিসেই বলেছিলাম যে একটা শর্ট টার্মের মধ্যে বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে 6 আওয়ার্স চার্ট অনুযায়ী। তো বিয়ারিশ ডাইভারজেন্স কিন্তু একটু বেশি অ্যাক্টিভ এখন, এবং এখানেও যা প্রাইস অ্যাকশন দেখে বোঝা যাচ্ছে বাড়তে হলেও 94,000 অব্দি বাড়বে, তারপর আবার 90,000 অব্দি পড়বে, এবং দেন $89,000 কাছাকাছি প্রাইস কিন্তু ইজিলি পৌঁছে যেতে পারে, এবং সেটাই কিন্তু এখানে ইন্ডিকেট করছে। এবার প্রাইস যদি আপনারা দেখেন 94,000-এর কাছাকাছি একবার উঠলো সাময়িক সময়ের জন্য, দেন আবার পড়তে আরম্ভ করলো, এখানে দেখতেই পাচ্ছেন নেক্সট সাপোর্টটা কিন্তু $89,900 কাছাকাছি আছে। সো প্রাইস মুভমেন্টটা আমি মনে করি 94 থেকে বা 94,500 মানে $94,500 থেকে 89,500 বা 89,900-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে কিছু সময় যাবত। তারপর দেখা যাক কি হয় না হয়, দেন ফার্দার অ্যানালিসিস করা যাবে। তো এই হয়ে গেল মেন টেকনিক্যাল ওরিয়েন্টেড আলোচনা, যে টেকনিক্যালিটি অনুযায়ী কি কি হতে পারে ইন ফিউচার, কি হলে কি হতে পারে। এবার কেন হলো তার মেন কারণ হিসেবে প্রত্যেককেই ট্রাম্পকে দোষারোপ করছে। ট্রাম্পের নতুন করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং প্রত্যেকটা কান্ট্রি যাদের ওপর 10% করে ট্যারিফ ইম্পোজ করেছে ন্যাটো মেম্বার, অর্থাৎ ট্রাম্প একটা জিনিস ঠিক করে নিয়েছে, বন্ধু হোক বা শত্রু কাউকেই ছাড়বে না। তো অবশ্যই 10% করে ট্যারিফ আরোপ করে দিয়েছে বা লাগু করবে বলে জানিয়ে দিয়েছে, এবং তার এগেনস্টে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, এখানে আমি কান্ট্রিগুলোর নাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন কান্ট্রিগুলোর ওপর মেনলি ইম্পোজ করা হয়েছে। দ্য ফার্স্ট ইজ ডেনমার্ক, যার আন্ডারে গ্রিনল্যান্ড পড়ে, ঠিক আছে, এবং যেটা পাওয়ার জন্য কিন্তু ইউএস উঠে পড়ে লেগেছে ভেনিজুয়েলার পর। তারপর নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ইউনাইটেড কিংডম। তো প্রত্যেকটা বড় বড় কান্ট্রি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সামিল আছে। ঠিক আছে, তো
ট্রাম্প যেহেতু এদের ওপর ট্যারিফ ইম্পোজ করেছে, এরাও কিন্তু রিভার্সালে ডাইরেক্ট জানিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, ট্রেড বাজুকা, অর্থাৎ তোমরা যদি আমাদের ওপর আঘাত হানো, আমরাও কিন্তু উল্টে রিভার্সাল ট্যারিফ আপনাদের ওপর আনবো। তো বুঝতেই পারছেন, আবার একটা ট্যারিফ গেম চালু হতে চলেছে কিছু দিনের মধ্যে। এশিয়ান কিছু কান্ট্রিগুলোর ওপরও মেবি ট্রাম্প যে ট্যারিফটা আরোপ করেছে সেটা পার্সেন্টেজ ইনক্রিজ করতে পারে। এরকম নিউজও যদি আপনারা পান, হতচকিত হবেন না, কারণ আমি মনে করি ট্রাম্প এমন এক সময় প্রেসিডেন্ট হয়েছে যে সময় ইউএস এর মধ্যে ডেপ্ট বার্ডেন সিলিং টাচ করে গেছে। প্রতি সেকেন্ডে একটা ক্যালকুলেশন অনুযায়ী বলছে $92,000 কাছাকাছি ইউএস এর ডেপ্ট বাড়ছে। তো এটা যদি চোকাতে হয় তো এই ধরনের কাজ করতে হবে, তা বাদে কোনো রকম উপায় নেই। এবং মার্কেটে যখন এইরকম কাজ হচ্ছে, তখন আপনারা কোনোভাবেই মনে করতে পারেন না যে যারা ইনভেস্টার, যাদের জন্য মার্কেটে ক্যাপিটাল ফ্লো বাড়ে, যারা মার্কেটকে বাড়ায়, তারা একদম ফ্রেশ মাইন্ডেড হয়ে মার্কেটে ইনভেস্ট করে দেবে। তো একটাই কারণ হচ্ছে এই সমস্ত ভোলাটাইল অ্যাসেট যুক্ত মার্কেট পড়ে যাচ্ছে, গোল্ডের মতো স্টেবল মার্কেট কিন্তু বাড়ছে, সিলভারের মতো ডিমান্ডেড স্টেবল মার্কেট কিন্তু বাড়ছে। এই জন্য গোল্ড, সিলভার দেখবেন নতুন করে অল টাইম হাই দিচ্ছে, বিটকয়েনের মতো ভোলাটাইল অ্যাসেট না বাড়াটাই স্বাভাবিক। এর পাশাপাশি ফার্স্টেই বলছিলাম যে এটা কিন্তু মেন রিজন হতে পারে না বিটকয়েনের মধ্যে এইরকম এক ঝটকায় বা কিছু মিনিটের মধ্যে এত বড় একটা ক্র্যাশ আসার। তো অবশ্যই কারণ আছে। এই ধরনের ডিসিশন যখন ট্রাম্প নিচ্ছে অন্দরমহলে, কিছু কিছু ব্যক্তিরা তো জানবেই এবং তারা তো ফায়দা লুটবেই। তো যারা যারা জানতো ইন্টারনাল নিউজ ছিল এরকম ট্যারিফ ইম্পোজ করা হতে পারে, তার বিপক্ষে রিভার্সাল ট্যারিফও আনবে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু অলরেডি বিটকয়েনের মধ্যে শর্টিং করেছে এবং হাজার হাজার বিটকয়েন, এক দুটো নয়। এখানে কয়েন বেস নিজে শর্টিং করেছে, বাইনান্স হট ওয়ালেট থেকে নিজে শর্টিং করেছে, অর্থাৎ সেল করেছে, বাইবিট করেছে। এবং এখানে কিছু দেখতে পাচ্ছেন এগুলো ট্রাম্পের চামচা হতে পারে। এবং এখানে যদি দেখতেও পারেন এক দুটো নয়, 2000, কেউ 5000, কেউ 3000, 1000 করে বিটকয়েন সেল হয়েছে। তো এই কারণের জন্য এক ঝটকায় কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে 5-7% ক্র্যাশ হয়ে গেছে এবং বিটকয়েন পড়েছে। তো অল্ট কয়েনগুলোর অবস্থা বুঝতেই পারছেন, সোলানার মতো ভালো ভালো কয়েন কিন্তু বেশ খানিকটা প্লামেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা টালমাটাল অবস্থা, এবং রিসেন্ট কিছু বছরের মধ্যেই কিন্তু আমরা ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল ক্র্যাশ ইজিলি দেখতে পেতে পারি। তো আমার কথাটার সাথে সাথে অনেকেই এবং বড় বড় কোম্পানির সিইওগুলোও কিন্তু একমত হচ্ছে, দেয়ার কুড বি আ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস উইদিন 3 to 5 ইয়ার্স। ঠিক আছে, অনেকেই কিন্তু এটা বলছে এবং বিটকয়েনও কিন্তু সেখান থেকে বাঁচবে না, এখানে কিন্তু সেই নিয়ে আলোচনা করা আছে। এবং আমি একটা জিনিস এবার ক্লিয়ার কার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঠিক আছে, আমি মনে করি ট্রাম্প যতদিন প্রেসিডেন্ট আছে এই ধরনের উল্টো পাল্টা আনস্টেবল ডিসিশন আসতেই থাকবে এবং ফাইন্যান্সিয়াল মার্কেটকে ট্রাম্প কিন্তু সামলানোর মৌকা দেবে না, নিজের মতো করে ম্যানিপুলেট করবে। এবং দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। আর ট্রাম্পের টেনিয়রশিপ কিন্তু এখনই শেষ হচ্ছে না, 2025-এ প্রেসিডেন্ট হয়েছে, 20th January, 2029 সাল অব্দি প্রেসিডেন্ট থাকবে। সো এই যে বোঝা, সেটা কিন্তু এখনও আমাদেরকে বইতে হবে 3 বছর, এবং 3 বছরের মধ্যে যদি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসে যায় তাহলে তো ধরে নিন 5-7 বছর আর কোনো গল্প নেই। ঠিক আছে, এই সমস্ত কারণগুলো আপনাদেরকে ডিমোটিভেট করার জন্য বলছি না, যেহেতু আপনাদের নিজেদের হার্ড আর্ন মানি এখানে ইনভেস্ট করছেন, একদম যেটা সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করছি। যারা গবেট তারা এটাকে বলবে যে ভয় দেখাচ্ছে, আর যারা বোঝার তারা এটাকে বুঝে নিজেদের ক্যাপিটালকে ঠিক করে ম্যানেজ করবে। ঠিক আছে, দুটো মানুষের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। লাস্টে ভিডিওটা শেষ করবো, বাট তার আগে একটু ইথেরিয়ামটা দেখি কি অবস্থা। আচ্ছা, ইথেরিয়ামেরও 1 ডে চার্ট খোলা, এখানেও ফিব রিট্রেসমেন্টের যে জোন আছে 0.5 যে লেভেল আছে তার কাছাকাছি প্রাইস ঘোরাফেরা করছে, এবং সাপোর্ট ওইখানেই আছে $3160 কাছাকাছি, এবং প্রাইসও $3190 কাছাকাছি আছে। তো দেখুন, যদি বিটকয়েন খুব একটা পড়ে না যায়, এখান থেকে বাড়তে আরম্ভ করে এবং একবার $94,000 কাছাকাছি উঠতে পারে, তাও এখান থেকে খানিকটা উঠবে। তারপর যদি $89,000 কাছাকাছি আবার পড়ে যায়, তাহলে আমি মনে করি ইথেরিয়ামের যে এই সাপোর্ট লেভেল $3160 বা $50 কাছাকাছি আছে, এটা ব্রেক করে যাবে এবং আবার ওই গন্ডি মোটামুটি 0.5 থেকে গোল্ডেন জোনের মধ্যে ইথেরিয়ামের প্রাইস পৌঁছে যেতে পারে। ঠিক আছে, সো ওভারঅল $3190 আশেপাশে ইথেরিয়ামের প্রাইস ঘোরাফেরা করছে। আপনারা ইজিলি মেনে চলতে পারেন $2950 কাছাকাছি কিন্তু ইথেরিয়ামের প্রাইস কোনো এক মোমেন্টে নেমে যেতে পারে, অ্যাজ পার বিটকয়েন কীভাবে ট্রেড হচ্ছে সেইখানে বিচার বিবেচনা করে। তো ডিটেলস আলোচনা করে দিলাম কি হলে কি হতে পারে, এবং ওভারঅল কন্ডিশন বোঝানোর চেষ্টা করলাম, এবং মেন রিজন কি এবং রিজনের পেছনে যাদের কাছে ইন্টারনাল নিউজ ছিল তারা কীভাবে মার্কেটকে প্লামেট করেছে ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে, এই অবধি দেখে থাকেন, অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আনতে গেলে অনেক রিসার্চ ওয়ার্কের প্রয়োজন হয়, যেটা একটা কষ্টসাধ্য ব্যাপার, টাইম কনজিউমিং ব্যাপার। শুধুমাত্র আপনাদেরকে একটা সঠিক পথ নির্দেশনার জন্য কিন্তু আমরা এই কাজটা করে থাকি। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের ইনডেপথ ভিডিও আমাদের চ্যানেলেই আসে। আর বেল বাটনটা টিপে নিতে ভুলবেন না। তার পাশাপাশি আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট অ্যানালাইসিস একদম রিয়েল টাইমে পাবলিশ করা হয়। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।